আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষর অর ক্লাসগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুনভাবে নতুন আলোকে এবং ক্যালকুলাস 2 এর যেসব চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ আছে আমরা সকল ম্যাথ সমাধান করব। ঠিক আছে? তাহলে এই ক্যালকুলাস বইটা কাদের জন্য সেটা দেখাই। এটা হচ্ছে ক্যালকুলাস 2 অনার্স ২য় বর্ষের জন্য। ঠিক আছে? আচ্ছা। এই কোর্সটা কারা করতে পারবেন? তারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সের ২য় বর্ষে যারা আছেন তাদের মেজর, ঠিক আছে? মেজর হচ্ছে কোড এত এবং ন্যাশনাল ইউনিভার্সিটি যারা পড়েন কিন্তু নন মেজর মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যারা এটা পড়েন তাদের জন্য নন মেজর তাদের কোড এত এবং ঢাকা ইউনিভার্সিটি মানে ডিইউ 7 কলেজ, ডিইউ 7 কলেজে যারা নন মেজর তারপর ডিইউ 7 কলেজের হচ্ছে মেজর যারা আছেন সবাই কোর্সটা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা দেখি এই অধ্যায়টা কিভাবে করা যায়। এই অধ্যায়ের ১ম এ আমরা চ্যাপ্টার 1 ভেক্টর মান ফাংশন। এই যে ভেক্টর মান ফাংশন, ঠিক আছে? এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ যেসব টপিকস আছে সেগুলো আমরা আগে একে আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমাদের প্রয়োজন হবে ভেক্টর আর মান ফাংশন। তো ভেক্টর মান ফাংশনটা কি এখানে একটু দেওয়া আছে সংজ্ঞাটা। আপনারা এখন পড়ে নিবেন। কারণ কি এসব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নতে আসে। যার কারণে আমরা পড়ে নিতে বলতেছি। ঠিক আছে? আর ম্যাথ করার সময় যদি এসব লাগে তখন আমরা সেটা দেখাবো। ঠিক আছে? ওকে? এখানে হচ্ছিল ফাংশনের ডোমেইন, ভেক্টর ফাংশনের ডোমেইন। ঠিক আছে? এই ভেক্টর ফাংশনের ডোমেইনটা একটু পড়ে নিবেন। ঠিক আছে? আচ্ছা। তারপরে এখান থেকে আর লাগবে হচ্ছিল ভেক্টর ফাংশনের অন্তরজ। এই ভেক্টর ফাংশনের অন্তরজটা কি? এসব হচ্ছে শর্ট প্রশ্নতে আসে। ঠিক আছে? যার কারণে আমরা এখানে পড়ে নিতে বলতেছি। ঠিক আছে? আচ্ছা। আর আমরা যেহেতু এসব শর্ট প্রশ্ন পড়ার সময় নাই তার কারণে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আমরা সমাধান করব। ঠিক আছে? আচ্ছা। আমরা ১ম এ দেখব উদাহরণ নাম্বার ৫। ঠিক আছে? এই উদাহরণ নাম্বার ৫ টা কিভাবে বলতেছে দেখুন এটা অনেক সালে আসছে। এটা আমরা খাতায় থেকে আলোচনা করব। ঠিক আছে? আমরা এই প্রশ্নটা আগে খাতায় তুলে নিব। নেওয়ার পরে অধ্যায় ভিত্তিক যত প্রশ্ন আছে সব সমাধান করব। ওকে? আচ্ছা, তাহলে আমরা খাতায় থেকে আলোচনা করি। আচ্ছা। এই যে আমরা প্রশ্নটা ১ম এ তুলে নিলাম। ঠিক আছে? ১ম এ আমরা প্রশ্নটা তুলে নিলাম খাতায়। ওকে? এখন এই অধ্যায়ের জন্য আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র পড়তে হবে। ঠিক আছে? সেই সূত্রগুলা কি লাগতে পারে এই অধ্যায়ের জন্য? আমরা একটা নোট করেছি যে এই নোটে যে সূত্রগুলা আছে, ঠিক আছে? আপনারা একটু দেখে নেন যে এই নোটে যে কয়টা সূত্র আছে এই কয়টা সূত্র যদি পড়া যায় তাহলে আমাদের এই অধ্যায়ের জন্য কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? ওকে আমরা দিচ্ছি ৯ টা প্রশ্ন সূত্র আছে। আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিন, নিয়ে দেখেন। ওকে? আচ্ছা। এই ভেক্টর মান ফাংশনের এই ৯ টা সূত্র যদি আমরা ভালো করে পড়তে পারি তাহলে আমরা সমাধানটা আচ্ছা, তাহলে আমরা এই ১ম এই ম্যাথটা সমাধান করি। আচ্ছা। কি বলা হচ্ছে দেখুন তো f of t equal I sin pi t plus j t square divided by t plus 1 plus k এ root over 2 plus t ফাংশনের ডোমেইন নির্ণয় করো। তাহলে ফাংশনে কি নির্ণয় করতে হবে? প্রথম অংশ আমরা ডোমেইন নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে যে f of 0 নির্ণয় করো। তাহলে এই যে f of t আছে এই জায়গাতে 0 বসাবো। বসালে যেই মানটা পাবো সেটা হচ্ছে f of 0 নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ কি বলছে t equal -3 এই t এর জায়গায় যদি -3 বসাই তাহলে আমরা কি পাবো সেটা আমরা দেখি বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান থাকে। আচ্ছা, বিন্দুতে কি ফাংশনের মানটা বিদ্যমান থাকবে সেটা আমাদের দেখতে হবে। এটা কি ন্যাশনাল ইউনিভার্সিটি এই 13 সালে আসছিল এবং নন মেজর যারা নন মেজর পড়ছেন তারই 13 সালে এবং 17 সালে আসছে। ঠিক আছে? যার কারণে অনেক গুরুত্বপূর্ণ এসব ম্যাথ। আর এসব ম্যাথটাই ধারাবাহিকভাবে আলোচনা করব। দেখুন আপনারা আচ্ছা, তাহলে আমরা সমাধান করি। তাহলে ১ম এ আমরা কি এই প্রদত্ত ফাংশন আমরা লিখে নেব। ঠিক আছে? আচ্ছা, প্রদত্ত ফাংশনটা কি দেখুন। প্রদত্ত ফাংশন। আচ্ছা, প্রদত্ত ফাংশন। প্রদত্ত ফাংশন কি দেওয়া আছে দেখুন তো। প্রদত্ত ফাংশন কি? f of t। f of t বলতে f of t equal I sin pi t plus j t square divided by t plus 1 plus k root over আর 2 plus t। ঠিক আছে? এটা আমরা প্রদত্ত ফাংশন। ঠিক আছে? এই প্রদত্ত ফাংশনটা আমরা প্রথমে তুলে নিলাম। ওকে? আচ্ছা, এখন আমরা ধরে নিব। ঠিক আছে? আমরা একটা ধরে নিব। ডোমেইনের ক্ষেত্রে আমরা একটা ধরে নিতে পারি যে ডোমেইনের ক্ষেত্রে ধরি হচ্ছে f of t
ইকুয়াল আই এফ অফ টি প্লাস জে জি অফ টি প্লাস কে এইচ অফ টি। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এখন আমরা কি করব, এর সঙ্গে কিন্তু ভেক্টর চিহ্ন দিতে পারি। ঠিক আছে, আচ্ছা সবার ভেক্টর চিহ্ন দিতে পারি। ওকে, আচ্ছা এখন এটাকে আমরা ১ নম্বর সমীকরণ দিলাম আর এটাকে আমরা ২ নম্বর সমীকরণ দিলাম। ওকে, এই যে দুইটা সমীকরণ দিলাম, এখন এই দুইটা সমীকরণকে আমরা তুলনা করব কিসের সামনে, যে এটার সাথে এই যে এফ অফ এখানে যে এফ অফ টি আছে আর এখানে এফ অফ টি এর জায়গাতে কি মান আছে সেই মানটা আমরা লিখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখে দিই ১ ও ২ তুলনা করে, তুলনা করে। তাহলে তুলনা করে কি পাই দেখুন, যে এফ অফ টি, এফ অফ টি, এই যে এফ অফ টি, এফ অফ টি এর জায়গায় কি আছে, আই তো রিমুভ হয়ে যাচ্ছে, এফ অফ টি, এফ অফ টি এর জায়গায় কি সাইন পাই টি আছে। তাহলে এফ অফ টি ইকুয়াল সাইন পাই টি। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। ওকে, এখন আমরা এটার কাজ শেষ। দেখো এখন আমরা এটা নিয়ে কাজ করব, জি অফ টি, জি অফ টি এর জায়গায় কি আছে, টি স্কোয়ার ডিভাইড বাই টি প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে জি অফ টি ইকুয়াল লিখতে পারি তখন আমরা টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা এখন এইচ অফ এর জায়গায় কি আছে, এইচ অফ টি এর জায়গায় কি আছে, রুট ওভার টু প্লাস টি। ঠিক আছে, আমরা লিখবো এটা। আচ্ছা তাহলে এইচ অফ টি ইকুয়াল রুট ওভার টু প্লাস টি। ঠিক আছে, আমরা এখন তুলনা করে নিলাম। ওকে, আচ্ছা এখন তুলনা করে নেওয়ার পরে আমরা কি করব, এখন আমাদের মূল কাজ যে এখানে আমরা এখন বসাবো হচ্ছে হলো যে এখানে মান বসাবো, এটা মান বসাবো, মান বসায় দেখবো যে আসলে এটা কি ঠিক হচ্ছে নাকি আমাদের। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে লিখলাম, এখানে আচ্ছা এখানে কি এফ অফ প্রথমকার মান এফ অফ টি ইকুয়াল কি সাইন পাই টি। ওকে, সাইন পাই টি, তাহলে সাইন পাই টি এর জন্য আমরা ডোমেন নির্ণয় করব। ঠিক আছে, সাইন পাই টি এর জন্য আমরা ডোমেন নির্ণয় করব। তাহলে সাইন পাই টি এর জন্য ডোমেনটা কি পাই দেখুন। আচ্ছা তাহলে এটার জন্য আমরা কি পাবো, তাহলে দেখুন তো এখন আমরা যদি টি এর মান 1 ধরি, তাহলে টি এর মান যদি 1 ধরি তাহলে 1 1 যদি sin পাই এর সাথে গুণ হয় তাহলে sin পাই হয়। এখানে যদি 2 বসাই, 2 বসালে কি হবে, তাহলে sin 2 পাই হবে। ঠিক আছে, কারণ কি টি এর মান আমরা পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি, মানটা কিন্তু একটা নির্দিষ্ট থাকতেছে না, মান কিন্তু পরিবর্তন হতেছে। যেহেতু ওটি ইকুয়াল এরকম মানগুলো বৃদ্ধি পাচ্ছে সেহেতু আমরা তাই সংজ্ঞা অনুযায়ী পাই যে এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, যে মানটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি এর মধ্যে থাকতে পারে। ঠিক আছে, তার কারণে আমরা এখন লিখব যে টি এর সকল মানের মানের জন্য এফ অফ টি, এফ অফ টি বিদ্যমান, বিদ্যমান। ঠিক আছে, এফ অফ টি বিদ্যমান, কারণ কি আমরা টি এর মান বসালাম, কারণ টি এর মান যা বসাচ্ছি তা হচ্ছে অনুযায়ী ইয়া হচ্ছে। তাহলে তখন তো আমরা লিখতে পারতেছি যে হচ্ছে টি এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তখন আমরা এখান থেকে সরাসরি লিখব ডিএফ মানে ডোমেন। ঠিক আছে, এটার ডোমেনটা কি মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। আর এই মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি কি বলা হয়, রিয়েল নাম্বার। ঠিক আছে, এই রিয়েল আর ব্যবহার করলাম। ঠিক আছে, এখানে আমরা যদি এটাকে একটু আরেকটু ক্যালকুলেট করে দিই আমরা, যে টি এর আচ্ছা অন্য কাল দিয়ে লিখি, টি এর মান যদি যদি টি ইকুয়াল 1 হয় তখন কি পাই, তখন আমরা পাবো হচ্ছে সাইন এন পাই। আবার টি ইকুয়াল 2 হলে তাহলে সাইন 2 পাই পাবো। কারণ কি এই যে 2 এখানে বসাও, তাহলে টি এর মান যদি 2 হয় তাহলে সাইন 2 পাই হয়। ঠিক আছে, আর 1 বসালে সাইন পাই হয়। তার কারণে আমরা লিখতেছি। ঠিক আছে, এটা তাই আমরা লিখে দিলাম। ওকে, এটা আপনাদের পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে না, আমি বোঝানোর খাতিরে এটা লিখলাম। ঠিক আছে, কারণ কি এটা মনে থাকবে না আপনাদের কয়দিন পরে, যার কারণে আমরা এটা লিখে দিলাম নোট আকারে, যাতে এটা থেকে আপনাদের মনে থাকে। ওকে, আচ্ছা এখন আমরা দেখব কি দ্বিতীয় অংশ, জি অফ টি এর জন্য কি হয়। তাহলে আবার
আবার জি অফ টি ইকুয়াল কি টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান। তাহলে এই মানের জন্য আমরা কি পাবো, এই মানটার জন্য আমরা কি পাবো? তাহলে এখন এখানে টি এর মান বসাও তো, টি এর জায়গায় আমরা ওয়ান বসাই দিই তো। তাহলে টি এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে ওয়ান এর উপর স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান তাহলে টু, তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু হচ্ছে, ঠিক আছে? এটা আমরা একটা মান পাইতেছি। এখানে যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার বলতে কত হয়, ওয়ান হয়, ঠিক আছে? আর এখানে কি আসতেছে মাইনাস ওয়ান, তাহলে নিচে আসতে জিরো আসতেছে। কিভাবে আসতেছে জিরো দেখাই আমরা একটু, যে এখানে আমরা টি এর উপর মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে কত আসতেছে ওয়ান ডিভাইডেড বাই জিরো, আর এটার মান কত হয় ইনফিনিটি, ঠিক আছে? এটার মানটা হচ্ছে ইনফিনিটি। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে মাইনাস ওয়ান যখন বসাবো এই মানটা ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা বলে দেবো যে মাইনাস ওয়ানটা নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমরা লিখি যে টি এর, আচ্ছা টি ইকুয়াল দিই, টি ইকুয়াল মাইনাস ওয়ান ব্যতীত ব্যতীত টি এর সকল সকল মানের জন্য আচ্ছা কি জি অফ টি বিদ্যমান, বেশি মান। ওকে, তখন আমরা এখান থেকে লিখতে পারি ডি জি মানে এটা ডোমেন, ঠিক আছে? এটা ডোমেনটা কি আসবে, এ মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, কারণ কি এটার মানটা মাইনাস ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি, কিন্তু যখন আমরা জিরো বসাইতেছি তখন কি মাইনাস ওয়ান হচ্ছে, তাহলে মাইনাস ওয়ানটা আমরা এতে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? মাইনাস ওয়ান বাদ দিয়ে দিলাম। ওকে, এটাকে যদি আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি বলতে গিয়ে এটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, যার কারণে আমরা আর ব্যবহার করলাম। ওকে, আচ্ছা এখানে মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা এখন দুইটার কাজ আমাদের শেষ, তাহলে আমরা এখন আবার আরেকটা কাজ করব। তাহলে এখানে এখানে কি এইচ অফ টি ইকুয়াল কি রুট ওভার টু প্লাস টি, কি পেলাম এই যে এইচ এর মানটা আমরা লিখলাম, ঠিক আছে? এইচ এর মানটা আমরা লিখলাম। এখন এখান থেকে আমরা একটা সূত্র জানি, এটা আমরা ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসেও শিখে আসছিলাম, যে কোনো সংখ্যার ভিতরে যদি রুট ওভার থাকে, ঠিক আছে, রুট ওভারের ভিতরে যদি কিছু থাকে তাহলে এই রুট ওভারের ভিতরের সংখ্যা গ্রেটার দেন জিরো লিখতে পারি আমরা, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা এটা এখানে লিখবো, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এর ভিতরে কি আছে সেটা আমরা বাহির করে লিখবো। তাহলে লিখতে পারি অতএব টু প্লাস টি গ্রেটার দেন ইকুয়াল কি লিখতে পারি জিরো, ঠিক আছে? এই সূত্র অনুযায়ী, ঠিক আছে? এই সূত্রটা সবাই মনে রাখবেন, যে সূত্রটা কি সূত্রটা আমরা লিখে দিচ্ছি, রুট ওভারের ভিতরে কিছু একটা যদি হয় হলে তখন এটাকে লিখতে পারি হচ্ছিল ওই কিছু একটা গ্রেটার দেন ইকুয়াল জিরো, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা এখন আমরা এটা একটু কাজ করি, ঠিক আছে? আচ্ছা এখান থেকে আমরা এই টিএক্স স্থির রাখলাম, টিএক্স স্থির রেখে এটাকে অপোজিট পার্কে যায় তাহলে কি নেগেটিভ হয়। তাহলে এর জন্য, আচ্ছা এর জন্য এইচ অফ টি বিদ্যমান, ঠিক আছে? এটার জন্য এইচ অফ টি বিদ্যমান। ওকে, আচ্ছা এখন যদি এইচ অফ টি বিদ্যমান হয় তাহলে এটার কি ডোমেন কি হবে, তাহলে অতএব ডিএইচ এটার ডোমেনটা কি পাইতেছি, কোথায় থেকে যাচ্ছে মানটা কোথায়, মাইনাস টু থেকে শুরু হচ্ছে কিন্তু, তাহলে মাইনাস টু আমরা লিখলাম, কত পজিটিভ টি, টি এর মানটা কিন্তু আমরা যদি ওয়ান বসাই তাহলে ওয়ান হবে, টু বসাই টু হবে, এ থ্রি বসাই থ্রি হবে, এভাবে ইনফিনিটি বসালে ইনফিনিটি হবে, ঠিক আছে? তার কারণে আমরা ইনফিনিটি পর্যন্ত লিখতে পারি, সেরকম ইনফিনিটি লিখলাম। ওকে, এখন আমরা তিনটা ডোমেন পেয়ে গেলাম, এ এক ডোমেন, এ এক ডোমেন আর এ এক ডোমেন। এখন ডোমেনের ফাংশনের ডোমেনের একটা সূত্র আমরা জানি, ঠিক আছে? এই যে আমরা ফাংশনের ডোমেনের সূত্র জানি। আচ্ছা ফাংশনের ডোমেনটা কি ডিএফ, মানে ডি বড় হাতের এফ লেখার পরে এখানে কি ছোট হাতের ডিএফ ইন্টারসেকশন ডিজি ইন্টারসেকশন ডিএইচ, এটা আমাদের জানা, ঠিক আছে? এই এখন এই মানটা এই সূত্রটা আমরা এখন তুলে নিব, ঠিক আছে? আচ্ছা তাহলে ফাংশনের ডোমেন লিখে দাও, ফাংশনের ফাংশনের ডোমেন ডোমেন কি ডি বড় হাতের এফ ইকুয়াল ডি এফ ইন্টারসেকশন ডিজি ইন্টারসেকশন ডিএইচ।
ওকে, এখন আমরা যে মানগুলা পেলাম, এই ডিএফ এর মানটা কি পেয়েছিলাম দেখাই আমরা। এটা হচ্ছে এই যে ডিএফ এর মান, এটা মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো ডিজি এর মান এটা, তারপরে ডিএইচ এর মান এটা, ঠিক আছে। এই মানগুলো আমরা এখন ইনপুট দিব। ওকে, আচ্ছা, তাহলে মানগুলো ইনপুট দিয়ে দিই। ওকে, আচ্ছা, মানগুলো আমরা হ্যাঁ দুই আকারে ইনপুট দিতে পারি, যে ভিতরে যে সংখ্যাটা আছে সেটাও ইনপুট দিতে পারি বা ইয়া দিতে পারি। তাহলে আমরা ওই সংখ্যাগুলো ইনপুট দিই যাতে আমাদের ইয়ে করতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে ইনফিনিটি থেকে ইনফিনিটি, ইনফিনিটি ইন্টারসেকশন, তারপরে কি আসতেছে আর হচ্ছে হলো রিয়েল নাম্বার। আচ্ছা, এই রিয়েল নাম্বারকে আমরা কিভাবে লিখতে পারি, পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তাহলে পজিটিভ ইনফিনিটি থেকে আচ্ছা নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত, তার সাথে কি আছে, এটার সাথে যুক্ত আছে কিন্তু আমাদের যুক্ত আছে কিন্তু মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে মাইনাস ওয়ান লিখি। ওকে, আচ্ছা মাইনাস ওয়ান লিখলাম। তারপরে আমরা লিখবো হচ্ছে সাথে যে ডিএইচ এর মানটা কত, ডিএইচ এর মানটা হচ্ছে টু থেকে মাইনাস টু থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমরা একটু শর্টকাট করে লিখতে পারি কিভাবে, যে দেখুন যে এখানে কি মাইনাস ইনফিনিটি আছে, এখানেও কিন্তু মাইনাস ইনফিনিটি আছে, ঠিক আছে, আর এখানে মাইনাস টু আছে, ঠিক আছে। তাহলে এসবের থেকে সবচেয়ে ছোট মানটা কত, ঠিক আছে, এর থেকে ছোট মানটা, এর থেকে বড় মান এটা এটা আর এটার মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে মাইনাস টু, ঠিক আছে। তাহলে আমরা মাইনাস টু লিখবো, মাইনাস টু লিখলাম। আচ্ছা, তারপর কমা দিব। আচ্ছা, কমা দেওয়ার পরে তারপরে দ্বিতীয় মান, দ্বিতীয় মানটা কি, এখানে ইনফিনিটি, এখানেও ইনফিনিটি, এখানেও ইনফিনিটি, সেই ইনফিনিটি আমরা লিখলাম। ওকে, আচ্ছা, তারপরে কি মাইনাস এই ওয়ানটা থাকতেছে সেই ওয়ানটা আমরা লিখে দিলাম। ওকে, আচ্ছা, এটাকে আবার আরেক আকারে লেখা যায় যে মাইনাস টু থেকে, কারণ কি এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে মাইনাস টু এর সাথে গুণ হচ্ছে কি ওয়ান, তাহলে ওয়ান লেখো। তারপরে কি ইউনিয়ন, নেগেটিভের জন্য একটা ইউনিয়ন দেওয়া যায়। তারপরে কি আসতেছে কি মাইনাস ওয়ান, ঠিক আছে, মাইনাস ওয়ান, আর এটা ওটার সাথে গুণ হচ্ছে ইনফিনিটির সাথে, তাহলে ইনফিনিটি, ঠিক আছে। এটা প্রথম অংশের এর মান গেল, ঠিক আছে, এটা প্রথম অংশের মান গেল। এখন আমরা দ্বিতীয় অংশ নির্ণয় করবো, দ্বিতীয় তৃতীয় এবং অংশ গুলো আমরা নির্ণয় করবো। ওকে, আচ্ছা, তাহলে অপোজিট পেজে যাই আমরা। আচ্ছা, এখন আমাদেরকে কি বলতেছিল, যে এফ অফ জিরো নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, এফ অফ এখন জিরো নির্ণয় করবো আমরা। আচ্ছা, তাহলে আমরা লিখি দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ, আচ্ছা দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ কি, এফ অফ জিরো নির্ণয় করো, সে নয় রে নির্ণয়, আচ্ছা এফ অফ জিরো নির্ণয়। আচ্ছা, তাহলে এফ অফ জিরো নির্ণয়ের ক্ষেত্রে কি পাবো আমরা, যে এফ অফ টি আগে আমরা লিখে নেব। আচ্ছা, এফ অফ টি এর সূত্র যেটা, সেটা আমরা যদি লিখে নিই। আচ্ছা, যে এফ অফ টি ইকুয়াল কি আই সাইন এন পাই টি প্লাস জে এ টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান প্লাস কে, কে এর মানটা কি পাই, রুট ওভার টু প্লাস টি, আমরা এই সূত্র তুলে নিলাম, ঠিক আছে। এখন এফ অফ জিরো নির্ণয় করবো, তাহলে টি এর জায়গাতে আমরা জিরো বসাম, তাহলে টি এর জায়গাতে এটা যদি জিরো বসাই তাহলে কি এই পুরো টার্মটাই জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। টি এর জায়গাতে যদি জিরো বসাই তাহলে জিরো আমরা লিখলাম। ওকে, আচ্ছা, তারপরে কি আছে দেখুন, প্লাস প্লাস দিলাম। এখন এই টি এর জায়গায় যদি জিরো বসাই, তাহলে টি এর জায়গায় জিরো বসে উপরে জিরো হলে এই পুরো টার্মটা জিরো হয়ে যাচ্ছে না, সেই জিরোটা আমরা এখানে লিখলাম। ওকে, এখন কে, কে এর ক্ষেত্রে কি হবে, যে কে তো স্থির আছে, এখানে টি এর জায়গায় টু বসাও, এ জিরো বসাও, তাহলে জিরো ও যদি বসাও তাহলে কে তো স্থির থাকতেছে, আর এখানে মান পাইতেছে কি, এই টু এর সাথে যদি জিরো যোগ করা হয় তাহলে টুই হয়, তাহলে রুট টু পেলাম এখান থেকে। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে সরাসরি আমরা লিখতে পারি রুট টু কি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা সরাসরি মান লিখতে পারি। এখন আমরা এটা কিন্তু এফ অফ জিরো নির্ণয় করলাম, এখন আমরা তৃতীয় অংশ নির্ণয় করব, ঠিক আছে, তৃতীয় অংশ, তৃতীয় অংশ। আচ্ছা, তৃতীয় অংশ কি,
আচ্ছা, তৃতীয় অংশটা হবে আমাদের হচ্ছে t ইকুয়াল -3 বিন্দু। ঠিক আছে? আচ্ছা, লিখে নিলাম t ইকুয়াল -3 বিন্দু নির্ণয়। আচ্ছা, বিন্দু নির্ণয়। 9 × 9 = 50 ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু কারণ কি আমরা ডোমেনের মান কিন্তু -3 পাইনি। আমাদের সর্বোচ্চ মান কত ছিল? -2 ছিল কিন্তু। ঠিক আছে? আমাদের সর্বনিম্ন মানটা ছিল। এখন যখন -2 থাকতেছে তাহলে কিন্তু আমরা এই -3 আর নির্ণয় করতে পারব না। এটা আমাদের রুলস। তার কারণে আমরা লিখে দিব যে যেহেতু t ইকুয়াল -3 বিন্দুটি ডোমেনের অন্তর্ভুক্ত নয়। ডোমেনের অন্তর্ভুক্ত নয়, অন্তর্গত নয়, গত নয়। অর্থাৎ t ইকুয়াল -3 এপসাইলন নট। এপসাইলন নট কি হবে? আমরা যে ডোমেনটা পেয়েছিলাম, অপোজিটে কি ডোমেন পেয়েছিলাম? -2 থেকে 1 তারপরে কি ইউনিয়ন -1 থেকে ইনফিনিটি। এই ডোমেনটা পেয়েছিলাম। এখানে কিন্তু -3 নাই। যার কারণে আমরা এটা নির্ণয় করতে পারলাম না। ঠিক আছে? এটা এমন পেয়ে গেলাম। তখন তো সুতরাং এখান থেকে লিখতে পারি যে t ইকুয়াল -3 বিন্দুতে 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 প্রদত্ত ফাংশনের মান বিদ্যমান নয়। বিদ্যমান নয়। ঠিক আছে? এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা ৩ অংশ পেয়ে গেলাম। ওকে? এখন আমরা আরেকটা ম্যাথ সমাধান করব। ঠিক আছে? এই ম্যাথটা আমরা এখানে তুলে নিয়েছি যে এটা ৮ নাম্বার। এটা তিতাস পাবলিকেশন থেকে কিন্তু আমরা বইটা কালেক্ট করেছি। সেখান থেকে কিন্তু আমরা আ উদাহরণ দিতেছি। ঠিক আছে? আর যার যে প্রকাশনীর বই, যারা কবিরের বই পড়বেন বা সায়েন্স ভিউ পড়বেন তারা উদাহরণের সাথে মিলিয়ে নিবেন, হয়তোবা এখানে যদি ৮ নাম্বার থাকে ওই বইতে হয়তোবা ২০ নাম্বারেতে আছে। এরকম সব বইয়েতে একই প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখুন তো এটা কি বলতেছে যে r of t equal it³ minus j sin t minus 1 plus k root 2t এর ডোমেন নির্ণয় করো এবং r of 2 এর মান নির্ণয় করো। ঠিক আছে? এটা আর ওটা কিন্তু এক্কেবারে সেম, প্রায় সেম। ঠিক আছে? ১ম এ আমরা ডোমেইন নির্ণয় করব। ডোমেইন নির্ণয় শিখছি। আর আমরা এখান থেকে একটা বিষয় সবসময় খেয়াল রাখবো যে একটা টাইপের যে ম্যাথটা করব, ওই টাইপের ম্যাথটাই যদি আমাদেরকে সংখ্যা চেঞ্জ করে দেয় বা করে দেয়, সেটা যাতে আমরা পারি। সেভাবে আমাদের ম্যাথটা সমাধান করতে হবে। তাহলে একটা ম্যাথ যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে বাকি ম্যাথ ইনশাআল্লাহ সবাই সমাধান করতে পারবো। ওকে? আচ্ছা। তাহলে এই ম্যাথটার আমাদের ১ম এ ডোমেইন নির্ণয় করব। এর আগেও কিন্তু আমরা ডোমেইন নির্ণয় করেছিলাম। তাহলে r অফ -3 কিন্তু নির্ণয় করেছি। f অফ -3 নির্ণয় করেছিলাম। আর এখানে r অফ 2 নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা। তাহলে প্রদত্ত ফাংশন। ১ম এ কাজ কি আমাদের? প্রদত্ত ফাংশন। আচ্ছা। প্রদত্ত ফাংশন। আচ্ছা। প্রদত্ত ফাংশনটা কি? এই যে প্রদত্ত ফাংশন r অফ t ইকুয়াল i t³ মাইনাস j sin t প্লাস 1 and প্লাস k √2t। এসব সবাই হচ্ছে হলো আপনারা ভেক্টর চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে? এটাকে আমরা ১ নাম্বার সমীকরণ দিলাম। ওকে? তারপর ধরে নিই। ধরি। ধরিটা কি? f অফ t। f অফ t ইকুয়াল কি জানি আমরা? i f অফ t প্লাস j g অফ t প্লাস k h অফ t। ঠিক আছে? এটাকে আমরা ২ নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে? তাহলে ১ আর ২ এখন তুলনা করব। কারণ কি আমরা জানি যে আমাদের প্রথম কাজই হবে এই ২ টা সমীকরণকে তুলনা করা। ঠিক আছে? তাহলে ১ ও ২ কে তুলনা করি। তাহলে ১ ও ২ কে তুলনা করে পাই। তুলনা করে কি পাই? দেখুন তো। এখান থেকে কি f অফ t, তাহলে এখানে f অফ t এর জায়গায় কি আছে? i তো i বাদ পড়ে গেল। f অফ t এর জায়গায় হচ্ছে t³। তাহলে f অফ t ইকুয়াল t কিউব। ওকে? একটা পেলাম।
তারপরে জি অফ টি, তাহলে জি অফ টি লেখো, জি অফ টি এর জায়গায় কি আছে মাইনাস সাইন টি এ প্লাস ওয়ান, ঠিক আছে, তাহলে মাইনাস সাইন টি মাইনাস ওয়ান। ওকে, তারপরে কি আছে এইচ অফ টি এর জায়গায় কি আছে, এইচ অফ টি এর জায়গায় আছে, আচ্ছা এইচ অফ টি এর জায়গায় আছে হচ্ছে রুট টু টি, ঠিক আছে, এই মানগুলো আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এখন এই মান যখন পেয়ে গেলাম, এখন আমাদের কাজ কি, দেখতে হবে, এখন মান বসাতে হবে। কারণ কি আমাদের ডোমেন নির্ণয় করার মূল শর্তটাই এখানে টি এর দাঁতে একটা মান বসাই, এখানে ওয়ান বসাও, তাহলে ওয়ান এর উপর কিউব বসালে কি হয়, তাহলে ওয়ানই হয়, ঠিক আছে। এখানে যদি টি এর মান ওয়ান বসাও, তাহলে ওয়ান যদি এখানে বসাও, তাহলে ওয়ান আর আর এই ওয়ান, তাহলে এখানে জিরো সাইন জিরো, সাইন মাইনাস জিরোর মান কত আসতেছে, তারপরে টি এর দাঁত হচ্ছে ওয়ান বসাও, তাহলে ওয়ান এর সাথে যদি রুট টু এর গুণ হয় তাহলে কি রুট টুই হয়, ঠিক আছে। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টি এর কোনো মানের জন্য ইনফিনিটি আসতেছে না বা ইয়াও আসতেছে না, তখন আমরা সরাসরি এখানে লিখে দিব যে এখানে এখানে টি এর সকল সকল মানের জন্য ও এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি বিদ্যমান, সবার জন্য এটা বিদ্যমান। ওকে, আচ্ছা এটা যদি বিদ্যমান হয় তখন আমরা কি পাবো, তখন প্রদত্ত ফাংশনের ডোমেন, তাহলে প্রদত্ত ফাংশনের ফাংশনের ডোমেন, ডোমেনটা কি ডিএফ, তখন কি এটা যেহেতু সবার সাথে মিল হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটা সুন্দর একটা মান পাচ্ছি, তাহলে কি মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি কি লেখা যায়, রিয়েল নাম্বার, তাহলে আমরা এই লিখে দিই মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, আর এটা কি লেখা যায় রিয়েল নাম্বার। ওকে, আচ্ছা এখন আমরা দ্বিতীয় অংশ কি বলছে, আর অফ টু, আর অফ টু নির্ণয় করতে হবে, ঠিক আছে, তাহলে এই জাত আমরা আর অফ টু নির্ণয় করবো। ওকে, আচ্ছা দ্বিতীয় অংশ আমরা লিখি, দ্বিতীয় অংশ, আচ্ছা দ্বিতীয় অংশ আমরা কি পাচ্ছি দেখুন তো, যে দ্বিতীয় অংশ আমরা এ আর অফ টি তুলে নাও, আর অফ টি ইকুয়াল কি পাইতেছি, আই আই সাইন টি কিউব মাইনাস জি এ সাইন টি প্লাস টি মাইনাস ওয়ান আন প্লাস কে রুট টু টি, ঠিক আছে, এটা আমরা তুলে নিলাম। ওকে, এখন আমরা এখানে মান বসাবো, কি বসাবো, জিরো টু বসাবো টি এর জায়গায়, তাহলে আর অফ টু, তাহলে আর অফ টু বসালে কি আসে দেখুন তো, ও আই কিউব এখানে টু এর উপর কিউব, ঠিক আছে, মাইনাস আর জে জে থেকে যাচ্ছে সাইন, এখানে টি এর মান বসাও টু মাইনাস ওয়ান আন প্লাস কে, আর এখানে এখানে রুট টু থাকতেছে, আর হচ্ছে হলো টি এর মান কত, টি এর মান কত টু, ঠিক আছে, টি এর মান টু। ওকে, আচ্ছা এখন আমরা এটা একটু ক্যালকুলেট করি, তাহলে এটা কি টু এর উপর কিউব বলতে কত হয়, এইট হয়, তাহলে আই এইট মাইনাস, এখন তো দেখো তো এখানে জে জে থাকতেছে, ঠিক আছে, এখন এখানে টু এর থেকে ওয়ান বাদ দিলে কত ওয়ান হয়, তাহলে সাইন ওয়ান, ঠিক আছে, তাহলে প্লাস এখানে কি থাকতেছে কি, আর এখানে কি থাকতেছে রুট টু, আর এখানে থাকতেছে টি, তাহলে টু রুট টু, কারণ কি এই টুটাকে সামনে নিয়ে আসলাম। ওকে, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে, এটা দ্বিতীয় অংশ, তাহলে এটাই আমাদের আজকের সমাধান, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, আমরা এইভাবেই ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান, আমাদের পেইড ব্যাচ চলতেছে, যারা যুক্ত হতে চান তারা ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে আমাদের কোর্সগুলো নিয়ে উপকৃত হতে পারেন। আমরা ধারাবাহিকভাবে বা আলোচনা করতেছি, আর আমাদের ইয়েটা প্রতি 15 দিন পর পর আমরা একটা করে পরীক্ষা নিব, ঠিক আছে। আপনারা কতটা শিখলেন এই 15 দিনে, এই 15 দিন পর পর পরীক্ষা নেওয়া হবে, এবং ফাইনাল পরীক্ষার আগে আমরা টেস্ট পরীক্ষা নিব, সেখানে কে কত পারফরমেন্স করতেছে সেই অনুযায়ী রেজাল্টটা দেওয়া হবে, ঠিক আছে। তাহলে দেরি না করে আমাদের কোর্সে যুক্ত হন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকবেন। আর হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল সবসময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত। আর আমাদের ওয়েবসাইট www.homeworkshikha.blogspot.com আমাদের
এর ওয়েবসাইট ভিজিট করে সেখানে বিস্তারিত সকল কিছু আলোচনা করা হয়েছে। আমাদের Facebook পেজ আছে, আমাদের YouTube চ্যানেল আছে। সকল জায়গা থেকে আমাদের সকল কিছুর সমাধান পাবেন এবং আমাদের এর পেইড ব্যাচে যুক্ত হওয়ার পরে মেসেঞ্জারে হেল্প পাবেন এবং যত যাবতীয় যা কিছু লাগে আপনাদের এর একটা ইয়ার শেষ করতে আমরা ইনশাআল্লাহ সবকিছুই দেব। তাহলে আজকের মতো এখানে সমাপ্তি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।